বাইপাসের ধারে হাসপাতালটার গেট দিয়ে বেরিয়ে আসছেন একজন বয়স্ক মানুষ। পরনে খদ্দরের পাঞ্জাবি, সাদা পায়জামা, ঝুঁকে হাঁটছেন। এক হাতে ঝুলছে এই হাসপাতালের নাম ছাপা ক্যারি ব্যাগ। ভিতরে নিশ্চয়ই ডাক্তারের প্রেসক্রিপশন এবং নানান প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট। আন্দাজ করা যায় ভদ্রলোকের কোনো নিকটজন হাসপাতালটায় ভর্তি। ওয়ান ওয়ে রাস্তা, দুটো রোডের সিগন্যাল খোলা, দ্রুত বেগে গাড়ি চলাচল করছে। রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছেন ভদ্রলোক। চঞ্চল দৃষ্টিতে রাস্তার ওপারে কিছু একটা খুঁজছেন। পর্যায়ক্রমে দুটো লেনের যানবাহন সিগন্যাল না পেয়ে একসময় থামল। ভদ্রলোক রাস্তা পার হয়ে তড়িঘড়ি পায়ে একটা ট্যাক্সির দিকে এগিয়ে গেলেন। বোঝা গেল হাসপাতাল থেকে বেরিয়ে উনি উদ্বেগের সঙ্গে এপারে ট্যাক্সি খুঁজছিলেন। তখন একটাও ছিল না। বেশ ঝকঝকে এই ট্যাক্সিটা। বয়স্ক মানুষটি জানলার কাছে মুখ নিয়ে গিয়ে ড্রাইভারকে বললেন, মধ্যমগ্রাম যাবে ভাই? জেল্লাদার গাড়ির কারণেই বোধহয় যুবক ড্রাইভারের ভঙ্গিতে খানিকটা অহংকারী ভাব। তার ছেলের সঙ্গে বলল, যাব, 50 টাকা এক্সট্রা লাগবে। ওরে বাবা, এত? মিটারে যা উঠবে তার থেকে 20 টাকা বেশি দেবক্ষণ। ঘরের লোক হাসপাতালে, এমনিতেই জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে। বুড়ো মানুষের কথায় মন ভিজল না ড্রাইভারের। মুখ ঘুরিয়ে নিল উল্টো দিকের জানলায়। নিশ্চয়ই অপেক্ষা করছে পয়সাওয়ালা প্যাসেঞ্জারের। এই ছাপুসা বুড়োকে সুসজ্জিত গাড়িতে ওঠাতেই তার যেন অনীহা। বয়স্ক মানুষটি ফের বললেন, ঠিক আছে, 30 দেব। তোমার কথাও রইল, আমারও। আর না করো না। বেজার মুখে ড্রাইভার সামনের সিট থেকে হাত বাড়িয়ে পিছনের দরজা খুলে দেয়। গজগজ করে বলতে থাকেন, যাবেন সেই মধ্যমগ্রাম, বিকেল ফুরোতে চলল। ফেরার পথে কোনো প্যাসেঞ্জার পাবো না, অন্ধকার নেমে যাবে, তেল খরচ উঠবে না আমার। কী হারে তেলের দাম বেড়েছে জানেন তো সব। ট্যাক্সিতে উঠে বসতে বসতে ভদ্রলোক বললেন, চিন্তা করো না ভাই, বুড়ো মানুষের উপকার করছো, ভগবান তোমায় ঠিক দেখবেন। আমাকে বাড়ি পৌঁছে ফেরার সময় প্যাসেঞ্জার পেয়ে যাবে তুমি ঠিক। ভগবানের নাম করে দেওয়া ফাঁকা আশ্বাসে মোটেই খুশি হলো না ড্রাইভার। গম্ভীর মুখে গাড়ি ছাড়ল। বাইপাস ধরে বিধাননগর অভিমুখে ছুটে চলল ট্যাক্সি। ভদ্রলোক এতক্ষণে গুছিয়ে সিটে বসলেন। একটাই অস্বস্তি হয়তো রয়ে গিয়েছে মনে, এতটা পথ অনাগ্রহী ড্রাইভারের সঙ্গে পাড়ি দেওয়া কি ঠিক হচ্ছে? বাইপাস ধরে বিধাননগর, সেখান থেকে ভিআইপি রোড, তারপর যশোর রোড, প্রায় 1.5 ঘন্টার পাল্লা। ড্রাইভার হয়তো ধৈর্য হারালো। ফের হিসেব কষে দেখল অতটা পথ আসতে আখেরে তার লোকসান। মাঝপথে যুবক ড্রাইভার, গাড়ি খারাপ হয়েছে, ছুতো তুলে শহরীকে নামিয়ে দিতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটির সঙ্গে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে নেওয়া উচিত। এমনটা ভেবে নিয়েই বোধ হয় বয়স্ক প্যাসেঞ্জার ড্রাইভারকে বললেন, ট্যাক্সিটা তো দেখছি বেশ চকচকে, নতুন নাকি রং করে সিটটি পাল্টানো হয়েছে? ব্র্যান্ড নিউ, মাত্র 4 মাস হলো রাস্তায় বেরিয়েছে, গর্বিত কণ্ঠে বলল ড্রাইভার। প্যাসেঞ্জার ভদ্রলোক বললেন, তোমার ইউনিফর্মটাও দেখছি নতুন। তুমি কি সদ্য ট্যাক্সি চালাচ্ছ? নতুন গাড়িতে কি পুরনো ইউনিফর্ম মানায়? পাল্টা প্রশ্নে উত্তর সারল ড্রাইভার। বোঝাই যাচ্ছে আলাপে সে মোটেই আগ্রহী নয়। বয়স্ক মানুষটিও হাল ছাড়ার পাত্র নন। বলে ওঠেন, নতুন ইউনিফর্মে তোমার খোঁচা খোঁচা দাড়িটা বাপু বড্ড বেমানান। আচমকা এই ধরনের সমালোচনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না যুবক। একটু সময় নিয়ে গম্ভীরভাবে বলল, এটাই এখন স্টাইল। আপনার বয়স হচ্ছে, বুঝবেন না। প্যাসেঞ্জার ভদ্রলোক চুপ করে গেলেন। বেশ ভালো স্পিডে ছুটছে গাড়ি।
আশেপাশের দামি গাড়িগুলোকে হারিয়ে দৌড়ে দিচ্ছে তার ট্যাক্সি। বাইপাস প্রায় শেষ হতে চলল। এরপর ভিআইপি রোড। ভদ্রলোক ফের আলাপ চালানোর চেষ্টা করলেন। বললেন, তুমি তো বেশ জোরে গাড়ি চালাও, ড্রাইভিংয়ের হাতটাও ভালো। আগে কি অ্যাম্বুলেন্স চালাতে? ড্রাইভার গাড়ির স্পিড কমায়। ভদ্রলোকের খোঁচা মারা প্রশ্নের উত্তরে বাঁকাভাবে জানতে চায়, আপনার কি ভয় লাগছে? না, এই বয়সে ভয় পেয়েই বা কী হবে, সময় তো হয়েই এলো, হাতে তো বেশি বছর নেই, তুমি তোমার খুশি মতো চালাও। স্পিডে গাড়ি চললে বেশ একটা মৌতাত মতো হয় বলে থামলেন ভদ্রলোক। সামান্য বিরতির পর ফের জিজ্ঞাসা করলেন, তা গাড়ি কি তোমার, না অন্য কারো গাড়ি নিয়ে ভাড়ায় খাটাচ্ছ? অন্য লোকের গাড়ি, সেই জন্যই তো আপনার কাছে 50 টাকা বেশি চাইলাম। মালিককে রোজের টাকা মেটানোর পর হাতে বিশেষ কিছু থাকে না। ড্রাইভারের কথার পিঠে ভদ্রলোক বললেন, আমার অবস্থা তোমার মতোই। সারা জীবন খেটে খুঁটে যা জমালাম, স্ত্রীর চিকিৎসায় সমস্তটাই ব্যয় হয়ে যাচ্ছে। ভদ্রলোকের অনুতাপ বানানো মনে হলো ড্রাইভারের, তাই সে বলে ওঠে, আপনার যখন এতই টানাটানি, ট্যাক্সিতে করে বাড়ি ফিরছেন কেন? বাসে ট্রেনে যেতে পারতেন। প্যাঁচালো প্রশ্নের মধ্যেই থতমত খেলেন না ভদ্রলোক। নির্বিকারভাবে বলতে লাগলেন, ভোরবেলা বাড়ি থেকে বেরোই, ট্রেনে বাসে করে হাসপাতালে আসি, সারাটা দিন এখানেই। ডাক্তার নার্সরা বলছে এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন, সারাক্ষণ টেনশন। বাড়ি ফেরার সময় শরীর আর চলতে চায় না, তাই রোজ এই ট্যাক্সির বিলাসিতাটুকু করি। এরপর আর কি বা বলার থাকে। ট্যাক্সি ড্রাইভার চুপ করে যায়। ভিআইপি রোডে এসে পড়েছে ট্যাক্সি। বিকেল নিভু নিভু। প্যাসেঞ্জার ভদ্রলোক বোধ হয় কথা বলতে ভালোবাসেন, অথবা সারাদিন কথা বলার মতো লোক কিংবা ফুরসত পাননি। এখন আবার ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠলেন, তা তোমার মালিক থাকেন কোথায়? তার এই কি একটাই গাড়ি? আপনার জেনে কি লাভ? ড্রাইভারের কথায় একেবারেই দমে গেলেন বয়স্ক ভদ্রলোক। বোঝা যাচ্ছে আলাপ চালানো যাবে না। জানলার বাইরে তাকিয়ে সন্ধেনামা দেখতে থাকলেন। যদিও এখানে ঠিক সন্ধেনামা দেখা যাচ্ছে না, রাস্তার পাশে নালার মতো একটা খাল, তার উপর উঁচু উঁচু দোকানপাট, ফ্ল্যাট বাড়ি। গাড়ি আরও খানিকক্ষণ চলার পর যশোর রোডে গিয়ে পড়বে। সেখানে দুপাশে অনেকটা খোলা জায়গা, রাস্তায় আলো কম, নির্জন। সন্ধ্যের সৌন্দর্য ওইখানেই ঠিকঠাক মালুম হয়। অবশেষে যশোর রোডে এসে পড়ল ট্যাক্সিটা। রাস্তার দুধারে প্রাচীন সব গাছের কারণে সন্ধ্যেটা এখানে বেশি গাঢ়। ড্রাইভার প্যাসেঞ্জারের মধ্যে অনেকক্ষণ কোনো কথা হয়নি। সেই যে বয়স্ক মানুষটি ড্রাইভারের কথায় দমে গিয়েছিলেন, তারপর আধ ঘন্টা হতে চলল আর কোনো কথা বলেননি। আলাপ চালানোর আগ্রহ ড্রাইভারের প্রথম থেকেই ছিল না। গত আধ ঘন্টা সে আপন মনে শুধু গাড়ি চালিয়ে গিয়েছে, কিন্তু এখন প্যাসেঞ্জারের প্রতি সজাগ হয়েছে তার মনটা। বুড়ো মানুষটার মোবাইল ফোন অনেকক্ষণ ধরে বেজে থেমে গেল। উনি ধরলেন না। ফের বাজছে ফোন, ধরছেন না। এড়াতে চাইছেন কলটা, নাকি ঘুমিয়ে পড়লেন? গাড়ি চালাতে চালাতে চকিতে একবার ঘাড় ফেরায় ড্রাইভার। দেখে বুড়ো মানুষটা অদ্ভুত রকমভাবে ঘাড় নিচু করে ডান দিকের জানালায় হেলে রয়েছে। ঠিক ঘুমের ভঙ্গি তো নয় এটা, কিছু একটা গড়বড় মনে হচ্ছে। জোরে ব্রেক কষল ড্রাইভার। ভদ্রলোক কি অসুস্থ হয়ে পড়লেন? হার্ট অ্যাটাক? গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে নেমে আসে ড্রাইভার। দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে পিছনের গেট খোলে। গাড়িতে মাথা গলিয়ে রুফ লাইট জ্বালতেই আঁতকে ওঠে ড্রাইভার। প্যাসেঞ্জারের কপালের পাশে রগের কাছে কিসের যেন ক্ষত।
রক্ত গড়িয়ে নামছে গাল বেয়ে। ড্রাইভারের হাবে ভাবে টের পাওয়া যাচ্ছে ভয়ঙ্করভাবে নার্ভাস হয়ে পড়েছে সে। কী করবে বুঝে উঠতে পারছে না। কপালের গোল ক্ষতটা গুলির বলেই তো মনে হচ্ছে। ভদ্রলোক কি আত্মহত্যা করলেন? কিন্তু গুলির শব্দ তো শোনা যায়নি। ঘাড় যেভাবে নেতিয়ে পড়েছে, শরীরে প্রাণ নেই এটা পরিষ্কার। তবু ড্রাইভার আঙুল নিয়ে যায় ভদ্রলোকের নাকের কাছে। না, শ্বাস পড়ছে না। এবার ড্রাইভারের করণীয় কি? ভদ্রলোকের মৃত্যুর জন্য কি তাকেই দায়ী হতে হবে? এই ঘটনার সাক্ষী এখন কেউ নেই, রাস্তা শুনশান। তবুও শিওর হয়ে নিতে ড্রাইভার গাড়ি থেকে মাথাটা বের করতে যায়, পিঠে এসে কার যেন হাতের টোকা পড়ে। পুরুষ কণ্ঠে কানে আসে, দেখি ভাই কি হয়েছে। ড্রাইভার মাথা ঘুরিয়ে দেখে একজন নয়, তিনজন লোক। প্রশ্নকর্তা মাতব্বর গোছের। তার পাশে দুই চেলার একজন খোলা দরজা দিয়ে ট্যাক্সির ভিতরে মাথা গলিয়েছে। চেঁচিয়ে ওঠে, ওরে বাবা, এ তো সাংঘাতিক কেস! ব্যাটা লাশ ফেলতে গাড়ি দাঁড় করিয়েছে এখানে। দেখি 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 বলে বাকি দুজন ঝুঁকে পড়লো ট্যাক্সির দরজায়। মাতব্বর মাথা বের করে কলার ধরল ট্যাক্সি চালক। লোকটাকে খুন করে টাকা হাতিয়েছিস নিশ্চয়। এক চেলা সজোরে চর কষালো ড্রাইভারের গালে। বলল, লাশ গায়েব করার আর জায়গা পেলি না, নিয়ে এসেছেন আমাদের এলাকায়। ড্রাইভার হাত জড়ো করে কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, কিছু বুঝতে পারিনি। লোকটা দিব্যি গল্প করতে করতে কথা শেষ করতে দিল না মাতব্বররা। বলল, বোঝাচ্ছি তোকে, পুলিশের হাতে দিলে মজা টের পাবি। ড্রাইভারকে অন্য এক চালার হাতে দিয়ে মাতব্বর এগিয়ে গেল ড্রাইভিং সিটের পাশের দরজায়। চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দেয়। এক চেলা ট্যাক্সি ড্রাইভারের কলার কোনোই ধরে সামনের সিটের দিকে এগোতে থাকে। অন্য চেলা পিছনের সিটে উঠে পড়েছে। ড্রাইভার তখনও বলে যাচ্ছে, প্লিজ আমি ছেড়ে দিন, আমি সত্যি কিছু জানি না, আগে আমার পুরো কথাটা শুনুন, তারপর তারপর পুলিশে দেবেন। ড্রাইভারকে তুলে এনেছে সিটে এক চালা। দরজা বন্ধ করার আগে বলল, তুই ছাড়া পেতে চাস? যা, তোকে ছেড়ে দিলাম। কথার মাঝেই ড্রাইভারের বুক পকেট থেকে মোবাইল ফোন তুলে নিয়েছে চেলা। এখন ধাক্কা মেরে ড্রাইভারকে প্রায় ফেলে দিল বাইরে। বন্ধ হয়ে গেল গাড়ির দরজা। ছুটে চলল গাড়ি। ফোন করে যে পুলিশকে ডাকবে সেই উপায়ও এখন নেই আর ড্রাইভারের। নতুন ট্যাক্সিটার ভিতর এখন উল্লাস আনন্দ। এরা আসলে চার গাড়ি চোর। যে কলটা বারবার আসছিল বুড়ো প্যাসেঞ্জারের ফোনে, ওটা গট আপ। যশোর রোডে গাড়ি পৌঁছতেই বুড়ো সঙ্গীদের এসএমএস করেছিল, প্রায় এসে গিয়েছি, ফোন কর। সেই বুড়ো প্যাসেঞ্জার লোকটা এখন কপালের রগ থেকে নকল রক্ত মুছে দাঁত বের করে হাসছে। পাশে বসে থাকা চালাটি তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ওহ সুবলদা, তুমি যে অ্যাক্টিং করতে পারো, চেষ্টা করলে ইজিলি সিনেমায় চান্স পেয়ে যাবে। স্টিয়ারিং ধরে বসে থাকা মাতব্বর বলে ওঠে, সুবলদার সিনেমায় নেমে গেলে আমরা খাবো কি করে? নতুন গাড়িটার ভিতর এখন উল্লাস। এরা চারজন আসলে গাড়ি চোর। যে কলটা বারবার আসছিল বুড়ো প্যাসেঞ্জারের ফোনে, ওটা গট আপ। যশোর রোডে গাড়ি পৌঁছতেই বুড়ো সঙ্গীদের এসএমএস করেছিল, প্রায় এসে গিয়েছি, ফোন কর। সেই বুড়ো প্যাসেঞ্জার লোকটা এখন কপালের রগ থেকে নকল রক্ত মুছে দাঁত বের করে হাসছে। পাশে বসে থাকা চালাটি তাকে উদ্দেশ্য করে বলল, ওহ সুবলদা, তুমি যে অ্যাক্টিং করতে পারো, চেষ্টা করলে ইজিলি সিনেমায় চান্স পেয়ে যাবে। স্টিয়ারিং ধরে বসে থাকা মাতব্বর বলে ওঠে,
সুবলদা সিনেমায় নেমে গেলে আমরা খাবো কি? চারজনেই হেসে ওঠে। হাসতে হাসতে এক চেলা মাতব্বরকে উদ্দেশ্য করে বলে, আগের বার যে গ্যারেজে গাড়িটা বিক্রি করেছিলাম এবার সেখানেই তো যাবে। তাছাড়া আবার কি, গ্যারেজ মালিক টাকা নিয়ে বসে আছে। বলল চোরের পান্ডা। ভণ্ড সেই প্যাসেঞ্জার বলে ওঠে, গতবারের মতো আবার সেই হোটেলটায় যাব, খাওয়া দাওয়া হবে জোর। প্রচুর ধকল গিয়েছে অ্যাক্টিং করতে গিয়ে। মরার পাঠ করা সবচেয়ে কঠিন, কতক্ষণ শ্বাস বন্ধ করে থাকতে হয় বলতো? আবার চারজনে একসঙ্গে হেসে ওঠে। ওরা খেয়াল করে না, করার কথাও নয়, যে যুবক ড্রাইভারকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ট্যাক্সি থেকে সে ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে খানিকক্ষণ হলো। এখন তার সামনে এসে দাঁড়ালো পুলিশের কালো একটা গাড়ি। সামনের গেট খুলে দিয়েছে ড্রাইভার। ওখান থেকেই পুলিশের ড্রাইভার বলল, চলে আসুন স্যার। যুবক ড্রাইভার, যার আসল পরিচয় ছিল সিআইডি ইন্সপেক্টর রণজয় সেন, পুলিশের জিপে উঠে বসলেন। পিছনের সিটে চারজন কনস্টেবলের একজন জিজ্ঞাসা করলো, চোট লাগেনি তো স্যার? ওরা নিশ্চয়ই অ্যাটাক করেছিল। তবে চোট লাগেনি বলে রণজয় সেন পুলিশ ড্রাইভারকে বললেন, তাড়াতাড়ি গাড়ি চালাও মানিকদা। গাড়ি নিয়ে পালাতে না পারলেও ওরা নিজেরা পালিয়ে যাবে। দুপাশে অন্ধকারের মাঠ। স্যারের নির্দেশে অ্যাক্সিলেটরের চাপ বাড়ায় পুলিশ জিপের ড্রাইভার। চোরাই ট্যাক্সিটা মৃদু ঝাঁকুনি দিয়ে হঠাৎ থেমে গেল মাঝ রাস্তায়। গাড়ি চোরেদের হাসি ঠাট্টা উধাও। স্টিয়ারিংয়ে বসে থাকা মাতব্বর বলে ওঠে, কি হলো, থামলো কেন গাড়ি? চাবি ঘুরিয়ে নতুন করে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো মাতব্বর। সামান্য আওয়াজ, আবার গাড়ি নিথর। মাতব্বর বলল, ধরন দেখে মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে, অথচ তেলের কাঁটা তো চারের দাগ অবধি উঠেছে। সে কি রে, আমি তো ট্যাক্সিতে ওঠার সময় তেল কেমন আছে দেখে নিয়েছিলাম, তখন 4 দাগ ছিল, এখনও তাই। গন্ডগোল নেই তো ফুয়েল মিটারে? বলল সেই প্যাসেঞ্জার, যে ভণ্ড প্যাসেঞ্জার ছিল। মাতব্বরের পাশে বসে থাকা চেলা বলল, চলো চলো, ইঞ্জিন ফুয়েল মিটার সব চেক করি। তেলের ট্যাঙ্কিতে কাঠি ঢুকিয়ে দেখতে হবে সত্যি তেল আছে কি না। চারজনে নেমে এলো গাড়ি থেকে। একজনের হাতে জ্বলন্ত টর্চ। গাড়ির সামনে গিয়ে বোনেট খুলে ঝুঁকে পড়ল 4 জন গাড়ি চোর। ওদেরই ঠিক পিছনে তখন এসে থামল পুলিশের কালো জিপ। গাড়ি থেকে প্রথমে নামলেন ইন্সপেক্টর রণজয় সেন। যেহেতু চারপাশ অন্ধকার, কালো গাড়িটা যে পুলিশের সেটা ঠিক ঠাউর করতে পারেনি এক চেলা। রণজয় সেনকে দেখে বলে ওঠে, কিরে তুই? উইথ ড্রেস এক পুলিশ ছিটকে নামলো গাড়ি থেকে, দৌড়ে এসে চেলাটিকে মারলো টেনে এক থাপ্পড়। বলল, স্যারকে তুই বলা হচ্ছে? সাহস তো কম নয়, থানায় চল হচ্ছে তোদের। রণজয় সেনকে মারা থাপ্পড়টা না জেনে চোরের দলকে ফিরিয়ে দিল কনস্টেবল। তবে যে মেরেছিল মারটা তার গায়ে না লেগে অন্য একজন চেলার গায়ে লাগলো। এই যা। আরও 6 জন পুলিশ গাড়ি থেকে নেমে পড়েছে। চোরেরা পালানোর চেষ্টা করেনি। রণজয় সেন পিস্তল তাক করে আছেন তাদের দিকে। একজন কনস্টেবল পুলিশের গাড়ি থেকে তেল ভর্তি জ্যারিকেন নামালো। ফানেলের সাহায্যে তেল ভরে নিতে থাকলো গাড়িতে।
দুটো গাড়ি এখন কলকাতায় ফিরছে। প্রথমে পুলিশের গাড়ি, পেছনে ট্যাক্সি। রণজয় সেন বসে আছেন পুলিশের গাড়িতে, ড্রাইভারের পাশের সিটে। পিছনে 4 জন অপরাধী, 3 পুলিশ। ভণ্ড প্যাসেঞ্জারের বিষয় এখনও কাটেনি। তাকিয়ে আছে রণজয় সেনের পিঠের দিকে, ভাবছে ছেলেটা কী অ্যাক্টিংটাই না করলো, আমাকেও ছাপিয়ে গিয়েছে। রণজয় সেন কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নন, তাই বুঝি একটু গম্ভীর হয়ে রয়েছেন। গোটা অপারেশনের ছোট্ট দুটো ত্রুটি ছিল। 1, নতুন ইউনিফর্ম পরা ঠিক হয়নি। 2, ট্যাক্সিটা ড্রাইভ করছিলেন পুলিশের গাড়ির মতো জরুরি ভিত্তিতে। ভণ্ড প্যাসেঞ্জারের খটকা লেগেছিল, সেই কারণেই বলে উঠেছিল, তুমি কি আগে অ্যাম্বুলেন্স চালাতে? অপরাধী আরও ধুরন্ধর হলে বুঝে যেত ড্রাইভারটি সত্যিকারের ট্যাক্সি চালক নয়। অপরাধ ঘটানোর আগেই পালানোর চেষ্টা করতো সে। অপারেশন মাঠে মারা যেত। লোকটা অবশ্য একেবারে বোকা নয়, কায়দা করে জেনে নিচ্ছিল ট্যাক্সিটা নতুন না রিপেয়ার করা। চোরাই গাড়ি তো, বিক্রি করতে হবে চট জলদি। দামটা আগে ভাগে হিসেব করে রাখছিল। সতর্কতার কারণে মালিকের ঠিকানাটাও জেনে রাখতে চাইছিল। স্যার, পুলিশকে খবর দিই, থানায় চলে আসুক, বলল পিছনের সিটের কনস্টেবল ধীরাজ। রণজয় সেন বললেন, না, কোনো দরকার নেই। কেন স্যার? পুলিশের সাকসেস পাবলিকের জানা উচিত। সুযোগ পেলেই তারা পুলিশকে অকর্মণ্য বলতে ছাড়ে না। এতে সাকসেসের কি আছে? এটা তো আমাদের কাজ। এই যে ডাক্তারবাবুরা রোজ কত অপারেশন সাকসেসফুলি করছে, টিচার, ক্লার্ক, সেলসম্যান, যে যার কাজ সাকসেসফুলি করছেন। কই, তাঁদের কথা তো রোজ কাগজে ছাপা হচ্ছে না, টিভিতে দেখাচ্ছে না। কনস্টেবল ধীরাজ তর্কে গেল না, স্যারকে সমীহ করে। সে বলতেই পারত, যাদের কথা বললেন তারা আপনার মতো জান বাজি রেখে কাজ করেন না। আজকের ঘটনায় আপনি গাড়ি চোরদের হাতে খুনও হয়ে যেতে পারতেন স্যার। ধীরাজ রণজয় সেনকে সমীহ করে উঁচু পদের কারণে নয়, তার বুদ্ধি আর সাহসের জন্য। দিন 15 আগে ঠিক এই পদ্ধতিতে একটা ট্যাক্সি ছিনতাই করেছিল আজকের চক্রটি। ড্রাইভার থানায় এসে কমপ্লেন করে। থানার ওসি ড্রাইভারকে রিকোয়েস্ট করেন ঘটনাটা এক্ষুনি বাইরের লোকেদের না জানাতে। ছিনতাইবাজরা একবার যখন সাফল্য পেয়েছে, কিছুদিনের মধ্যে আবার একই প্ল্যানিংয়ে ছিনতাইয়ের চেষ্টা করবে। লোক জানাজানি হলে পাল্টে ফেলবে প্ল্যান। পরে চুরির জন্য অন্য রকম প্ল্যান করবে, সময় নেবে আরও বেশি। আগের ট্যাক্সি ড্রাইভার এবং মালিক পুলিশের কথা শুনেছে, ঘটনাটি প্রচার করেনি। গাড়ি চুরি সিরিয়াস বিষয়। চোরাই গাড়ি নিয়ে আর একটা অপরাধ সংঘটিত হবার সম্ভাবনাও থাকে। পুলিশের গোয়েন্দা বিভাগের গোচরে আনা হলো কেসটা। তদন্তের ভার নিলেন ইয়ং সিআইডি অফিসার রণজয় সেন। থানার ওসির থেকে অপরাধ বৃত্তান্ত শুনে ছক সাজালেন। বাইপাসের আশেপাশে 4টে হাসপাতাল আছে। আগের চুরিটা ওই হাসপাতালগুলোর একটা থেকে হয়। বাইপাস ধরে দূর দূরান্তে পালিয়ে যাওয়া সহজ। রণজয় সেন 4টে হাসপাতালেই পোস্টিং করলেন প্লেন ড্রেসের পুলিশ, যাদের হাতে ভণ্ড প্যাসেঞ্জারের ছবি স্কেচ করা, যেটা আঁকতে সাহায্য করেছে চুরি যাওয়া ট্যাক্সি ড্রাইভার। 15 দিন পর আজ ওই ছবির সঙ্গে মিলেছে এমন একজনকে দেখা গেল হাসপাতাল চত্বরে। আগের বারের মতোই তার হাতে ঝুলছে প্লাস্টিক ক্যারিব্যাগ, নিখুঁত ছদ্মবেশ। হাসপাতালের নাম ক্যারিব্যাগে দেখে ড্রাইভার বিশ্বাস করতে বাধ্য হবে লোকটার কোনো নিকটজন অসুস্থ অবস্থায় নিশ্চয়ই হাসপাতালটায় ভর্তি। মোতায়েন করা পুলিশ ফোনে ডিপার্টমেন্টকে জানিয়েছিল লোকটার কথা। রণজয় সেন ট্রাফিক পুলিশকে বলে হাসপাতালের অপর প্রান্তের সমস্ত ট্যাক্সিকে ছড়িয়ে দিলেন। শুধু একটা ট্যাক্সির ব্যবস্থা করলেন, যেটা নতুন। চোরের দলের কাছে নতুন ট্যাক্সি খুবই লোভনীয়। সেটা নিয়ে ছদ্মবেশ সমেত রণজয় সেন চলে গেলেন হাসপাতালের উল্টো দিকে। চোর ফাঁদে পা দিল। ট্যাক্সিতে প্ল্যান করেই তেল কম ভরা হয়েছিল, যাতে গাড়ি বেশি দূর যেতে না পারে। মেকানিককে দিয়ে মিটারের কারিগরি করে তেলের কাঁটা রাখা হয়েছিল 4 দাগে। প্যাসেঞ্জার তুলে রণজয় সেন ট্যাক্সি চালু করতেই পুলিশের দল ওর নির্দেশে
গাড়ি নিয়ে ফলো করে যেতে থাকলো। পুরোপুরি বোকা বনে ধরা পড়ল ছিনতাইবাজরা। এদের জেরা করে উদ্ধার করা হবে আগের চুরি যাওয়া ট্যাক্সিটা। বাইপাসের ধারে থানার সামনে চলে এসেছে পুলিশের গাড়ি। ধীরাজ কনস্টেবল লক্ষ্য করে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে প্রেসের লোক। রণজয় সেন বলে ওঠেন, কি ব্যাপার ধীরাজবাবু, আপনি কি চুপি চুপি SMS করে কাগজের লোক ডেকে আনলেন? না স্যার, আমার ঘাড়ে কটা মাথা, আপনি না বলা সত্ত্বেও আমি ডেকে পাঠাবো? বিরক্ত কণ্ঠে রণজয় সেন বললেন, সত্যি কী করেছে খবর পায়? শুনুন, পুরো ক্রেডিট পুলিশ নেবেন না, আমাকে দেখিয়ে বলবেন এই ট্যাক্সি ড্রাইভারের তৎপরতায় ধরা গিয়েছে ছিনতাইবাজদের। অর্থাৎ পুলিশ হিসাবে যেন ক্রেডিট আমার না থাকে, ট্যাক্সি ড্রাইভার হিসেবে থাকে। তাতে সমস্ত ট্যাক্সি ড্রাইভাররা অনেকটা সাহস পাবে, দূরের প্যাসেঞ্জারকে গাড়িতে তুললে সতর্ক হবে, তবে ভয় পেয়ে রিফিউজ করে দেবে না। পরের দিন সকাল নিজের কোয়ার্টারে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন রণজয় সেন। ট্যাক্সি উদ্ধারের খবর বেরিয়েছে, সঙ্গে ট্যাক্সি ড্রাইভারের ফটো। আসলে তাঁরই ফটো, গালে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ট্যাক্সি ড্রাইভারের ইউনিফর্ম। কখন যে ফটোটা তুলল কে জানে। গালের দাড়িটা ছিল মেকআপ, গতকালই ধুয়ে ফেলেছেন। তখন ছিল উস্কো খুস্কো চুল, এখন পরিপাটি। হঠাৎ করে ফাঁক তালে তোলা ফটো, অন্ধকার মতো। এখন রণজয় সেনের সঙ্গে মেলানো কঠিন। ভাবনার মাঝেই মোবাইল বেজে ওঠে। বাবা কল করেছেন, সেটা কানে নিয়ে বলেন, হ্যাঁ বলো। বর্ধমানের বাড়ি থেকে বাবা বলে ওঠেন, তোমার মাকে নিয়ে একটা সমস্যা হয়েছে। কাগজে একজন ট্যাক্সি ড্রাইভারের ফটো বেরিয়েছে, সাহসিকতার জন্যই বেরিয়েছে, যাকে অনেকটা তোমার মতো দেখতে। মা বলছেন ওটা তুমি। মায়ের নাকি সন্তানকে চিনতে ভুল হয় না। তোমার চাকরি গিয়েছে বলে আশঙ্কা করছেন মা। নাও কথা বলো। মা ফোন নিয়েছেন, গভীর উদ্বেগের সঙ্গে বললেন, সত্যি করে বল রণ, ওটা তুই কি না? তোর এমন অবস্থা হলো কেন? পুলিশের চাকরির গোপনীয়তা অতি আপনজনকেও বলা উচিত নয়। রণজয় বললেন, না মা, ওটা আমি নই, তবে তুমি ধরে নাও না ও তোমার ছেলে। মা বললেন, তাতে আমার কোনো অসুবিধে নেই, ছেলেটার জন্য গর্ব হচ্ছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ফাঁদ। এরকম আরও গল্প শুনতে চাইলে এই ভিডিওটার নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পেয়ে যাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত সমস্ত গল্প বিভাগ অনুযায়ী আপনার জন্য স্তরে স্তরে রাখা আছে। পছন্দ মতো গল্প শুনুন। আজকের মতো বিদায় দিন। নমস্কার।